বিদ্রোহী দমনে সিরিয়া সরকার চাইলে সেনা সহায়তা দিবে রাশিয়া। আসাদ বাহিনীর আলাদা বিমান হামলায় নিহত অন্তত 96। পাকিস্তানি বিমান বাহিনীর ক্যাম্পে হামলা নিয়ন্ত্রণ করা হয় আফগানিস্তান থেকে, দাবি সামরিক বাহিনী। নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিলেন নওয়াজ শরীফ। অভিবাসী সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে ইউর প্রতি জাতিসংঘের আহ্বান। ক্রোয়েশিয়া সীমান্ত বন্ধের পর বিকল্প পথের খোঁজে ইউরোপে আশ্রয় প্রত্যাশীরা। এবং গাজায় আবারও ইসরায়েলি বাহিনীর বিমান হামলা। জেরুজালেম ও পশ্চিম তীরে পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম। বিদ্রোহীদের দমনে সিরিয়া সরকার চাইলে সেনা সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে রুশ সরকার। মস্কোয় ক্রেমলিনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়ার পরপরই রাশিয়ার সঙ্গে সামরিক পর্যায়ে যোগাযোগ নতুন করে শুরু করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে আইএসের দখল করে রাখা সিরিয়ার প্রাচীন নগরী পালমিরায় প্রথমবারের মতো সিরীয় সরকারের বিমান হামলায় নিহত হয়েছে ২৬ জন। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিবে আসাদ বাহিনীর বিমান হামলায় অন্তত ৭০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। শুক্রবার সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে সরকারি বাহিনী তীব্র বিমান হামলা চালায়। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, ওই হামলায় কমপক্ষে ৫৩ বেসামরিক নাগরিক নিহত হয়। ইদলিবেও হামলা চালায় সিরীয় বিমান বাহিনী, সেখানে নিহত হয় ১৭ বেসামরিক নাগরিক। যদিও সিরীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এসব হামলা চালানো হয়েছে আইএস অথবা আসাদ বিরোধী বিদ্রোহী অবস্থান লক্ষ্য করে, আর তাতে নিহতরা আইএস সদস্য। প্রায় ১ বছর ধরে সরকার বিরোধী বিদ্রোহীরা শহর দুটি দখলে রেখেছে। শুধু আলেপ্পো ও ইদলিবেই নয়, একই দিন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ আইএসের দখল করে রাখা পালমিরাতেও হামলা চালায় সিরীয় বিমানগুলো। আইএস দমনে চালানো ২৫ দফা বিমান হামলায় ১২ জঙ্গি সহ নিহত হয় অন্তত ২৬ জন। গত মে মাসে পালমিরা দখল করে নেয় আইএস জঙ্গিরা। এমনই সংঘাতময় পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেছেন, বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া সরকার যদি রুশ সেনা সহায়তা চায় তবে রাশিয়া তা দেবে। এর আগে গেল বৃহস্পতিবার সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মোয়াল্লেম রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, আইএস ও বিদ্রোহী দমনে প্রয়োজন হলে তারা রাশিয়ার কাছে সেনা সহায়তা চাইবেন। এ পরিস্থিতিতে রাশিয়ার সাথে সিরিয়া বিষয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সিরিয়া সংকটে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একটি সমাধান চাইছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ওবামা আশা করেন রাশিয়ার সাথে সেনাবাহিনী পর্যায়ের আলোচনাই হবে পরবর্তী পদক্ষেপ এবং তা শীঘ্রই অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র এও মনে করে সবশেষে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধান আসবে। সিরিয়ায় রুশ সামরিক সরঞ্জাম মোতায়েন ও সেনা সহায়তার সম্ভাবনার প্রেক্ষাপটে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টারও কথা বলেছেন তার রুশ প্রতিপক্ষ সের্গেই শোইগুর সাথে। রুশ গণমাধ্যম জানায়, তারা দুদেশের মধ্যে সামরিক বাহিনী পর্যায়ে সরাসরি যোগাযোগ নতুন করে শুরু করার বিষয়ে একমত হয়েছেন। সারা বিশ্বে সন্ত্রাস প্রতিরোধে করণীয় নিয়েও আলোচনা করেন তারা। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ইয়েমেন থেকে হাউথি বিদ্রোহীদের পুরোপুরি নির্মূল করতে মারিব প্রদেশে আরও কয়েক দল স্থল সেনা মোতায়েন করল সৌদি নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার বিপুল পরিমাণে যুদ্ধাস্ত্র সহ ইয়েমেনের মারিব প্রদেশে পৌঁছায় সেনারা। তারা হাউথিদের বিরুদ্ধে যুদ্ধে ইয়েমেনের সরকারি সেনাদের সহায়তা করবে বলে জানা গেছে। গণমাধ্যমকে ইয়েমেনের সরকারি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হাউথিরা কোনো সমঝোতা চায় না, তারা শুধু যুদ্ধ চায় বলেও অভিযোগ করে হাদি সমর্থিত এই বাহিনী। ইয়েমেনে শান্তি ফিরিয়ে আনতে হাউথিদের উৎখাত করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলেই তারা এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে দাবি করে হাদি বাহিনী। ইয়েমেনে এখন পর্যন্ত জোটের ৫,০০০ স্থল সেনা মোতায়েন রয়েছে, যাদের মধ্যে ৪,০০০ই সংযুক্ত আরব আমিরাতে। দেখছেন সময় সংবাদ। ঈদের ছুটিতে বন্ধুরা এক হওয়া মানেই ব্রেক ফ্রি আড্ডা আর আনলিমিটেড ফান। তাই তো এয়ারটেল নিয়ে এলো ব্রেক ফ্রি টেলিফিল্ম ফেস্টিভ্যাল। দেশের সবচেয়ে জনপ্রিয় 7টি টেলিফিল্ম দেখতে চোখ রাখো ঈদের দিন থেকে 7 দিন, প্রতিদিন বিকাল 4টা 30 মিনিটে।
পাকিস্তানি বিমান বাহিনীর সেনা ক্যাম্পে হামলার ঘটনাটি আফগানিস্তান থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছে পাক সেনাবাহিনী। আফগান জঙ্গিরা দুভাগে বিভক্ত হয়ে পরিকল্পনা অনুযায়ী এই হামলা চালায় বলে জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর। এদিকে হামলায় নিহত সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক লোকজনের গণজানাজা শুক্রবার বিকেলে পেশোয়ারে অনুষ্ঠিত হয়। পাকিস্তানের পেশোয়ারে বিমান বাহিনীর ক্যাম্পে শুক্রবারের হামলায় নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। এদিনের জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে শেষ পর্যন্ত 29 জনে দাঁড়ায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার ভোরে পেশোয়ারের বাদাবের এলাকায় সেনা ক্যাম্পে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এতে কয়েকজন বেসামরিক নাগরিক সহ 50 জনেরও বেশি সেনা সদস্য হতাহত হন। পরে সামরিক বাহিনীর পাল্টা অভিযানে 13 জঙ্গির সবাই মারা যায়। ভয়াবহ ওই হামলার একদিন যেতে না যেতেই প্রাথমিক তদন্তের ভিত্তিতে এর জন্য আফগান জঙ্গিদের দায়ী করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় পাকিস্তানি তালেবান টিটিপির পক্ষ থেকে দায় স্বীকার করা হলেও এটি মূলত আফগানিস্তান থেকে পরিচালনা করা হয় বলে জানায় সামরিক বাহিনী। পাহাড় ডিঙিয়ে জঙ্গিরা পাকিস্তানে প্রবেশ করে। হামলায় তারা গ্রেনেডবাহী রকেট ও স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করে। তারা মূলত দুই ভাগে বিভক্ত হয়ে হামলাটি পরিচালনা করে। 8 সদস্যের একটি দল ক্যাম্পের প্রশাসনিক এলাকার এবং বাকি সদস্যরা টেকনিক্যাল এলাকায় হামলা চালায়। জঙ্গিদের দীর্ঘ সময় ধরে বন্দুকযুদ্ধ চালিয়ে যাওয়ার কৌশল ছিল। পাকিস্তানি তালেবানের পক্ষ থেকে শুক্রবার অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে একে প্রতিশোধমূলক হামলা হিসেবে বর্ণনা করা হয়। আমাদের যেসব মুসলিম ভাইয়ের উপর নির্দয় হামলা চালিয়ে তাদের হত্যা করা হচ্ছে সেই প্রতিশোধ নিতে অপেক্ষায় আছি। যতদিন পর্যন্ত মুসলমানদের উপর অত্যাচার বন্ধ না হবে ততদিন এমন হামলা চলবে। শুক্রবারের জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে একের পর এক জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ উঠলেও তার সঙ্গে দ্বিমত পোষণ করে জঙ্গি নির্মূলে যথাযথ ব্যবস্থা নিতে পাক সরকারের প্রতি আহ্বান জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। গ্রিসে আগামীকালের নির্বাচনে জয়ের প্রত্যাশা অ্যালেক্সিস সিপ্রাসের। বৈধতা পাওয়ার আশায় অভিবাসী বান্ধব সিরিজা পার্টিকে ক্ষমতায় দেখতে চায় প্রবাসী বাংলাদেশিরা। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের বৈঠক অভিবাসী সংকট নিরসনের শেষ সুযোগ বলে মন্তব্য করেছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। আরও মানবিক হয়ে শরণার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী জিয়ান এসিলবর্ন। এদিকে বিপুল সংখ্যক অভিবাসী চাপ ক্রোয়েশিয়া সরকারের পক্ষে আর বহন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী জোরান মিলানোভিচ। ক্রোয়েশিয়া সীমান্ত বন্ধ করে দেওয়ার পর এবার পশ্চিম ইউরোপে যেতে নতুন রাস্তার সন্ধানে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে দেশটির সীমান্তে আটকে পড়া আশ্রয় প্রত্যাশীরা। গ্রিসের লেসবস দ্বীপে পৌঁছে শুক্রবার এভাবেই কান্নায় ভেঙে পড়েন অভিবাসীরা। দীর্ঘ সমুদ্র যাত্রা ও ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। অসুস্থদের সহায়তায় এগিয়ে আসেন স্থানীয়রা। অভিবাসীবাহী নৌকাগুলো নিরাপদে তীরে নিয়ে আসতে বাঁশি বাজিয়ে বা সংকেত দিয়েও সহায়তা করেন অনেকে। প্রতিদিনই এমন বহু নৌকা গ্রিস উপকূলে এসে ভিড়ছে বলে জানান স্থানীয় স্বেচ্ছাসেবকরা। সমুদ্রের পাশাপাশি স্থলপথেও গ্রিসে প্রবেশের অপেক্ষায় রয়েছেন হাজার হাজার অভিবাসী। গ্রিস কর্তৃপক্ষ দেশটিতে প্রবেশের অনুমতি দেবে এমন প্রত্যাশায় গ্রিস তুরস্ক সীমান্তবর্তী ইদিয়ার্নি এলাকায় খোলা আকাশের নিচে দিন পার করছেন ইরাক ও সিরিয়া থেকে আসা এই মানুষগুলো। অন্যদিকে পশ্চিম ইউরোপের দেশগুলোতে আশ্রয়ের আশায় ক্রোয়েশিয়া স্লোভানিয়া সীমান্তে বেড়ে চলছে অভিবাসীদের ভিড়। তীব্র গরম উপেক্ষা করেই তাই সীমান্ত এলাকাগুলো অপেক্ষা করছেন শত শত অভিবাসী। আর ক্রোয়েশিয়ায় প্রবেশ করতে পেরেছেন যারা, তারা অপেক্ষায় রয়েছেন অস্ট্রিয়া কিংবা হাঙ্গেরি যাওয়ার জন্য। শুক্রবার ক্রোয়েশিয়ার রেল স্টেশনে ট্রেনে ওঠার সময় নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়েন অভিবাসীরা। এই অবস্থায় ক্রোয়েশিয়ার পক্ষে নতুন করে অভিবাসীদের চাপ নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জোরান মিলানোভিচ। মাত্র 2 দিনেই 13,000 অভিবাসীর কোটা পূরণ হয়ে গেছে বলেও জানান তিনি। অভিবাসীদের জন্য খাবার, পানি কিংবা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে। তবে অতিরিক্ত আর কাউকে ক্রোয়েশিয়ায় আশ্রয় দেওয়া সম্ভব হচ্ছে না। কাঁটাতারের বেড়া দিয়ে নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি। এটা যেমন কোনো সমাধান নয়, তেমনি লাখ লাখ মানুষকে ক্রোয়েশিয়ার ওপর চাপিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। এদিকে আগামী সপ্তাহে বসা ইউরোপীয় ইউনিয়নের বৈঠককে অভিবাসী সংকট নিরসনের শেষ সুযোগ বলে মন্তব্য করেছে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। শুক্রবার সুইজারল্যান্ডে এক সংবাদ সম্মেলনে একথা বলেন ইউএনএইচসিআর মুখপাত্র।
আগামী 23 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ইউরোপীয় কাউন্সিলের বৈঠক। অভিবাসীদের বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নিতে হলে ওই দিনের ভেতরেই করতে হবে। অভিবাসীদের বিষয়ে অহেতুক আতঙ্কিত হচ্ছে ক্রোয়েশিয়া। এদিকে অভিবাসীদের জন্য 30,000 ইউরো সংগ্রহ করেছেন এক নরওয়ে প্রবাসী সিরীয় ব্যবসায়ী। এই কাজে তাকে সহায়তা করেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা 40 জন নরওয়ে প্রবাসী। নিলাম, লটারি সহ বিভিন্ন ধরনের আয়োজনের মাধ্যমে এই তহবিল সংগ্রহ করা হয় বলে জানান তারা। আদনান আহমেদ, সময় সংবাদ। হামাসের পক্ষ থেকে রকেট হামলার অভিযোগ তুলে অবরুদ্ধ গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জেরুজালেম ও পশ্চিম তীরে আল আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের আবারও ব্যাপক সংঘর্ষ হয়েছে। একে ইসরায়েলিদের দখলদারিত্বের বিরুদ্ধে জনগণের ক্ষোভের প্রকাশ হিসেবে অভিহিত করেছে হামাস। আল আকসা মসজিদে শুক্রবারও জুমার নামাজের সময় 50-এর কম বয়সী মুসলমানদের প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি পুলিশ। এর আগে গেল সপ্তাহে ইহুদিদের নববর্ষ পালনের সময় আল আকসায় মুসলমানদের প্রবেশাধিকার নিয়ে সংঘর্ষ বাধে। ওই ঘটনায় মসজিদের ভেতর জুতা পায়ে অস্ত্র নিয়ে প্রবেশ করে ফিলিস্তিনি মুসলমানদের উপর গুলি চালায় পুলিশ। তারই বদলা নিতে শুক্রবার বায়তুল মুকাদ্দাসে প্রবেশ নিয়ে আন্দোলন জোরদার করে ফিলিস্তিনিরা। জেরুজালেমে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। ইসরায়েলি পুলিশের দিকে পটকা ছোড়ার অভিযোগে আটক হয় অনেক ফিলিস্তিনি। আন্দোলনকারীরা পুলিশের উপর পটকা ও পাথর নিক্ষেপ করে। আমাদের 3 জন পুলিশ মারাত্মক আহত হয়েছে। এ ঘটনায় মাত্র 3 জনকে আটক করেছি আমরা। আমাদের নতুনভাবে 800 পুলিশ মোতায়েন করতে হয়েছে আন্দোলনকারীদের সামাল দিতে। একই দিন পশ্চিম তীরেও ইসরায়েল বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। রামাল্লাহ, বেথলেহেম, হেব্রন ও গাজায়ও সংঘটিত হয় আন্দোলন। সাধারণ মানুষের প্রতিবাদ থেকে গড়ে ওঠা এই আন্দোলনে যুক্ত হয় ফিলিস্তিনের রাজনৈতিক দলের কর্মীরাও। এই বিক্ষোভকে ফিলিস্তিনিদের ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে হামাস নেতারা জানান, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংঘবদ্ধ এই আন্দোলন তাদের বিজয়ের স্বাক্ষর বহন করে। আজ ফিলিস্তিন জুড়ে যে আন্দোলন দানা বেঁধেছে তা ইসরায়েলিদের দীর্ঘদিনের আগ্রাসনের প্রতিফল। এটা আমাদের সংহতির নিদর্শন। এছাড়া তো আমাদের ক্ষোভ প্রকাশের আর কোনো পথ খোলা নেই। আমাদের ধর্মীয় তীর্থস্থানের উপর ওদের দখলদারিত্ব বন্ধ না হলে এই বিক্ষোভের বান থামানো যাবে না। ইসরায়েল ও ফিলিস্তিনে বিদ্যমান এই অচল অবস্থার মধ্যেই অবরুদ্ধ গাজায় আবারও বিমান হামলা চালায় তেল আবিব। ইসরায়েলের দাবি, তাদের দক্ষিণাঞ্চলে গাজা থেকে চালানো রকেট হামলার জবাবেই তারা এই ব্যবস্থা নিয়েছে। এর জন্য গাজার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসকে দায়ী করে ওই অঞ্চলের 2টি নিরাপত্তা ঘাঁটিতে গোলা ফেলে ইসরায়েল। তবে ফিলিস্তিনিদের দাবি, ইসরায়েলের একটি গোলা গাজার শরণার্থী শিবিরে আঘাত হানে। এই ঘটনায় এক বেসামরিক ফিলিস্তিনি আহত হয়েছে বলেও জানায় গণমাধ্যম। এদিকে জেরুজালেমে ইসরায়েলি দখলদারিত্ব ও আল আকসা মসজিদে সহিংসতা চালানোর প্রতিবাদে জর্ডানে বিক্ষোভ করেছে শত শত মানুষ। মুসলমানদের 3য় বৃহত্তম তীর্থস্থান আল আকসা মসজিদে সহিংসতা চালিয়ে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে ইসরায়েল। তাদের দাবি, মুসলমানদের 3য় বৃহত্তম তীর্থস্থান আল আকসা মসজিদে সহিংসতা চালিয়ে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে ইসরায়েল। এই ঘটনায় ক্ষমতাবান আরব রাষ্ট্রগুলো কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না তা নিয়েও ক্ষোভ জানায় জর্ডানবাসী। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা অঞ্চলের ভূগর্ভস্থ টানেলগুলোতে মিশর কর্তৃপক্ষ বন্যার পানি ছেড়ে দিয়েছে বলে অভিযোগ করেছে টানেল শ্রমিকরা। তাদের বক্তব্য, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই টানেলগুলোতে পানি ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলে সেখানকার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে বলেও জানায় তারা। বন্যার পানি ফিলিস্তিনের বিভিন্ন এলাকা প্লাবিত করতে শুরু করেছে বলেও খবর পাওয়া গেছে। এর মধ্যে দিয়ে মিশরের সরকার ফিলিস্তিনিদের উপর জুলুম করছে বলে অভিযোগ করে তারা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে মুসলিম উল্লেখ করে নিজ সমর্থকের দেয়া বক্তব্যের কোনো প্রতিবাদ না করায় চরম সমালোচনার মুখে পড়েছেন আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এ ঘটনার নিন্দা জানান রিপাবলিকান ও ডেমোক্রেট নেতারা। এর আগে নিউ হ্যাম্পশায়ারে ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাচনী প্রচারণায় মুসলমানদের নিয়ে কটাক্ষ করার পাশাপাশি ওবামাকে মুসলিম বলে উল্লেখ করেন তার একজন সমর্থক। পরে এ বিষয়ে উপস্থিত সাংবাদিকরা রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করলেও তিনি বিষয়টি এড়িয়ে যান। পরে তার প্রচারণা ব্যবস্থাপক জানান, ওই সমর্থকের করা মন্তব্য শুনতে পাননি ট্রাম্প। যদিও এর আগে বেশ কয়েকবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মস্থান ও ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
welcome you with open arms and thank you again for this opportunity and for your questions. Thank you so much. Appreciate it. Thank you. Thank you, everybody. গ্রিসে কাল অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস তার দল সিরিজা পার্টির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। শেষ প্রচারণায় অংশ নিয়ে দলের সমর্থকদের তার জয়ের বিষয়ে আত্মবিশ্বাসের কথা জানান সিপ্রাস। হাজারো সমর্থক রঙিন পতাকা উড়িয়ে শুক্রবার নির্বাচনের শেষ প্রচারণায় অংশ নেন। ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ গ্রিসে গত 5 বছর ধরে চলা অর্থনৈতিক মন্দায় অনেকটাই বিপর্যস্ত। এই সংকট মোকাবেলা করতে না পেরে 6 মাসের মধ্যে পুনরায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 20 সেপ্টেম্বর। গ্রিসে আগামীকাল অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে আশায় বুক বেঁধেছেন সেখানকার বাংলাদেশি অভিবাসীরা। তাদের আশা দেশটিতে আবারও বামপন্থী সিরিজা পার্টি ক্ষমতায় এসে দেশের অর্থনীতিকে সুসংহত করতে সক্ষম হবে। গ্রিস থেকে ঘুরে এসে লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গ্রিসের চলমান অর্থনৈতিক মন্দার মারাত্মক প্রভাব পড়েছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ওপরও। দেশটিতে 35,000 বাংলাদেশি থাকলেও মন্দার প্রভাবে দিন দিন এই সংখ্যা কমছে। আর্থিক লোকসানের মুখে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। অনেকে চলে যাচ্ছেন ইউরোপের অন্যান্য দেশে। প্রায় 30-35 হাজার লোক ছিল, এখন 4-5 বছর হয় লোকজন বেশিরভাগ চলে যাচ্ছে। আর এই সুযোগে বর্তমানে বর্ডার খোলা, এই সুযোগে পাবলিক চলে যাচ্ছে অন্যান্য দেশে। কাজের সমস্যা এবং যারা অনেকে কাজ করে ব্যাংকে এর সমস্যার কারণে বেতন পাচ্ছে না ঠিক মতো। যারা কাজ করেন বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা ইসেতে, তো রেস্টুরেন্টের মালিকগণ তাদেরকে ঠিকভাবে তাদের পারিশ্রমিক দিতে পারছে না। সেভাবে অনেকগুলো রেস্টুরেন্ট তারা যখন লোকজন পাচ্ছে না, তারা যখন ক্রেতা পাচ্ছে না, সেই কারণে রেস্টুরেন্টগুলো বন্ধ হচ্ছে। গত আগস্টে আন্তর্জাতিক ঋণদাতাদের শর্তযুক্ত ঋণ নেওয়ার ইস্যুকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অভিবাসী বান্ধব হিসেবে পরিচিত সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস সিপ্রাস। সিরিজা পার্টি পুনরায় ক্ষমতায় আসলে প্রতিশ্রুতি অনুযায়ী গ্রিসের অধিকাংশ অবৈধ অভিবাসী সঙ্গে বাংলাদেশিরাও বৈধতা পাবেন বলে আশা প্রবাসীদের। বাংলাদেশিদের অনেক ভাইয়েরা আছে 8 বছর 10 বছর এই দেশে আছে, কিন্তু যাদের বৈধতা নাই। কিন্তু সিরিজা ক্ষমতায় আসলে ওরা প্রতিশ্রুতি দিয়েছে আগামী 30 সেপ্টেম্বর থেকে ওরা যে সমস্ত লোক এই দেশে 7 বছর ধরে আছে তাদেরকে বৈধতা করবে। যারা লেখাপড়া করছে বা যারা বড় হয়েছে এই দেশে, বিদেশি যারা আছে সেদেরকে পাসপোর্ট দেবে। কারণ এখানে 18 বছর উপরে আগের সরকার এটা দিত না, এখন বর্তমানে সিরিজা সরকার এটা দিবে সব বাচ্চাদেরকে। এই অবস্থায় গ্রিসের জাতীয় নির্বাচনের দিকে তাকিয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা। যদিও এই নির্বাচনে 98 লাখ ভোটার থাকলেও বাংলাদেশি ভোটারের সংখ্যা একেবারেই নগণ্য। আমরা প্রায় 20 থেকে 25 জন বাংলাদেশে গ্রিক পাসপোর্ট হোল্ডার, এবং এই 20-25 জনই আমরা গ্রিক সরকারের পক্ষে জাতীয় নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে পারি। তাছাড়া অন্য কেউ ভোট দিয়ে এই জাতীয় নির্বাচন, যদিও আমাদের বাংলাদেশিদের ভিতরে এবং সব বিদেশিদের ভিতরে বহু আশা আকাঙ্ক্ষা যে আমরা সকলে ভোটে অংশগ্রহণ করি। তবে নতুন নির্বাচনে বামপন্থী সিরিজা পার্টি বা অন্য যে দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করার তেমন সম্ভাবনা নেই বলে বিশ্লেষকদের অভিমত। আন্তর্জাতিক ডেস্ক, সময় সংবাদ। ভারতের গুজরাটে প্যাটেল সম্প্রদায়ের কোটার দাবিতে আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলকে আটক করেছে পুলিশ। এর আগে শুক্রবার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে প্যাটেলের একতা যাত্রা নামে র্যালির অনুমতি বাতিল করে দেয় গুজরাট সরকার। এরপর সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও শনিবার বিক্ষোভ র্যালি বের করার চেষ্টা করলে গুজরাটের সুরাট শহর থেকে 50 জন সমর্থক সহ তাকে আটক করা হয়। প্যাটেল শুক্রবার গণমাধ্যম কর্মীদের জানান, তারা প্যাটেল সম্প্রদায়ের কোটা সংরক্ষণের দাবিতে লড়ছেন, তবে তারা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। এ সময় তিনি গুজরাটবাসীকে তাদের সহযোগিতা করার জন্য আহ্বান জানান। প্যাটেল সম্প্রদায়ের ডাকা র্যালিকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই সুরাট শহরে নিরাপত্তা জোরদার করা হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ভোগ পোহাচ্ছে বহু মানুষ। যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। মেক্সিকোয় ভূমিধসে একই পরিবারের 6 সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও একজন। যুক্তরাষ্ট্রের উইটা রাজ্যে গত সোমবার থেকে শুরু হওয়া বন্যায় এ পর্যন্ত 7 জন পর্বতারোহী সহ 20 জন মারা গেছে। বন্যার পানিতে ভেসে যাওয়া 6 বছর বয়সী নিখোঁজ শিশুর খোঁজে উইটা আরিজোনা সীমান্তে এখনো অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এবং কয়েক হাজার টন ধ্বংসস্তূপ সরাতে জাতীয় নিরাপত্তা কর্মীদের পাশাপাশি 2 দিন ধরে কাজ করছে স্থানীয় 30টিরও বেশি সংস্থার শত শত স্বেচ্ছাকর্মী।
মেক্সিকোর পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজে বৃহস্পতিবার রাতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে একই পরিবারের 5 শিশু সহ তাদের মায়ের মৃত্যু হয়। শিশুদের বাবাকে উদ্ধার করা হয় আহত অবস্থায়। রাজ্যের নাগরিক নিরাপত্তা সংস্থার প্রধান রিকার্ডো মির্জা বলেন, পাহাড়ি এলাকা শিলোমিচিতে এই দুর্ঘটনার সময় ওই পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় ছিল। জাপানের উত্তরাঞ্চলে বন্যায় কিনুগাওয়া নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিকো শহরের বিস্তীর্ণ এলাকা। বন্যার তোড়ে নদীতে ভেসে গেছে ফুকুশিমা পরমাণু কেন্দ্রের 700-র বেশি তেজস্ক্রিয় দূষণযুক্ত মাটি ও ঘাস ভর্তি থলে। এতে পরিবেশে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে নিকো শহরের মেয়র জানিয়েছেন, বজ্রগুলো থেকে তেজস্ক্রিয় পদার্থের বিকিরণের মাত্রা খুবই কম হওয়ায় পরিবেশের ওপর এর ক্ষতিকর প্রভাব বেশি পড়বে না। চিলিতে বুধবার ঘটে যাওয়া 8.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও তার প্রভাবে দেখা দেয়া সুনামিতে এ পর্যন্ত মারা গেছে 12 জন। সুনামির 15 ফুট উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়ার পর কোকুইম্বো শহরে জরুরি অবস্থা জারি করেছেন চিলির সরকার। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই গির্জায় প্রার্থনা ও ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুক্রবার দেশের স্বাধীনতা দিবস পালন করেছে শত শত মানুষ। এদিকে মেক্সিকোর দক্ষিণ পশ্চিমাঞ্চলের কলিমা আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও ছাই উদগীরণ শুরু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে কলিমা থেকে বেরোনো ধোঁয়া ও ছাইয়ের কুণ্ডলী 2 কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠতে দেখা যায়। গত জুলাই মাসে আগ্নেয়গিরিটি সক্রিয় হয়ে ওঠে। শিরিন আক্তার, সময় সংবাদ। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পর বাংলাদেশের এবারের লক্ষ্য টেকসই উন্নয়ন নিশ্চিত করা। 2030 সালের মধ্যে দারিদ্র্য বিমোচনের জন্য জলবায়ু পরিবর্তন রোধ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অগ্রগতি, পরিবেশ বান্ধব জ্বালানি প্রচলন ও শিল্পায়ন সহ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্যতম। কদিন পর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে এই বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্ক সফর এবং এমনই সব বিষয় নিয়ে কথা বলতে সময় সংবাদের নিউ ইয়র্ক স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে আব্দুল মোমেন। চলুন দেখে নেই আলোচনার কিছু অংশ। বাংলাদেশের টেকসই উন্নয়নের ক্ষেত্রে ফোকাসটা কি? আমাদের দেশের ল্যাকটা কোন জায়গায় আছে? এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে ব্যবসায়ী, সিভিল সোসাইটি, এনজিওস, ইউথ, উইমেন, যত রকমের লোক আছে, কারণ এটা সবার জন্য, এটা আপনার আমার জন্য না, এটা সবার জন্য, সারা বিশ্ববাসীর জন্য। আমরা এটারে বলি প্রো পিপুল, প্রো প্ল্যানেট, মোর ইনক্লুসিভ, মোর ইকুইটেবল, মোর পিসফুল, সাস্টেনেবল ওয়ার্ল্ড ফর অল, where no one will be left behind. It would be a win-win situation for এইটা অর্জন করতে হলে আপনি আমি এক দুজনে কাজ করলে হবে না, everybody has to work hard। এবং তাহলে আমরা একটা সুন্দর পৃথিবী, যেটা আমরা ব্যাস চিন্তা করি, ওই রকম একটা পৃথিবীর আমরা গড়ে তুলতে পারবো। আমাদের এই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় আছে যে 2030 সালের মধ্যে বিশ্বে কোনো দারিদ্র্য থাকবে না। ওর সঙ্গে একটি কথা উল্লেখ করতে চাই যে আমাদের দেশে রোহিঙ্গা সমস্যা একটি বড় সমস্যা। এটি আমাদের এই টেকসই উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই বাধা হয়ে দাঁড়াতে পারে। সেদিক থেকে কি আমরা প্রায় 4-5 লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়েছি, 29,000-এর মতো রিফিউজি আমরা ক্যাম্পে রেখেছি। আর সম্প্রতিকালে আপনার টেলিভিশনে দেখেন প্রায় 2.5-3 লাখ রিফিউজি এই যুদ্ধের কারণে সিরিয়া, লিবিয়া, এদের থেকে ইরাক, এগুলোর থেকে ইউরোপে যাচ্ছে, মাত্র 3.5 লাখ। এইগুলোরে তারা সারা ইউরোপবাসী আশ্রয় দিতে পারে না। ইউরোপিয়ানরা যারা বেশি বেশি হিউম্যান রাইটসের কথা বলে, আমাদের অনেক উপদেশ দেয়, আমাদের অনেক গাইডেন্স দেয়, তারা মাত্র 3.5 লাখ লোকের নিতে গিয়ে হিমশিম খাচ্ছে। এখানে যে মূলধারার ব্যবসায়ীদের সঙ্গে তার যে বৈঠক হবে, সেখানে তিনি অবশ্যই, আমার ধারণা যে বিনিয়োগের বিষয়ে কথা বলবেন। নিশ্চয়ই বিনিয়োগের কথা বলবেন। যারা ইনভেস্ট করে তাদেরও ওখানে ইনভেস্ট করতে হলে অনেকে আমাদের দেশ চিনে টেনে না, অনেকেই চিনে এটা হয়তো দুর্গত এলাকা, দরিদ্র দেশ, এই জন্য চিন্তা করে না। কিন্তু যে একবার গেছে সেইখানে সেই ইজ মেকিং মানি। যেমন ধরুন আপনার এই টেলিফোন কোম্পানি, হ্যাঁ, এই যে টেলিনর কোম্পানি, ওখানে প্রথম যেতে চায় নাই, একবার গিয়ে বিলিয়নস অফ ডলার প্রতি বছর তার দেশে পাঠাচ্ছে, তার দেশের লোকগুলো চাকরি পাচ্ছে। আমরা যেটা বলছি বিশ্ববাসীকে, উন্নত দেশগুলোকে, দেখো তোমরা আমাদের দেশে যদি ইনভেস্ট করো,
ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। তোমাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। সাইডলাইন ডিপ্লোমেসিতে জিএসপি নিয়ে কি কোনো কথাবার্তা হবে? আমাদের কাপড়ের বিক্রিতে জিএসপি আমাদের আঘাত দেয় না। জিএসপি কি প্লাস্টিক টাস্টিক কি এগুলো কি ডিফেন্সের লোকরাই বেশি কিনে, এদেশের ডিফেন্স কিনে। এবং আমরা যদিও ওই যে জিএসপিটা আমাদের বাদ হয়ে গেছে, পলিটিক্যালি এটা একটা খারাপ খবর যে আমেরিকা জিএসপি সব দেশকে দিল, আমাদের দিল না। আমেরিকা আমরা জানতাম যে দরিদ্র দেশের বন্ধু, আর তারা আমাদের এই পানিশমেন্টটা দিচ্ছে, সেটা তাদের লজ্জা। আর জিএসপির ক্ষতি আমাদের খুব কম। ক্লাইমেট চেঞ্জে মানুষ নিজের গৃহহারা হয়, এটার রেসপন্সিবিলিটি যারা করে তারা নেয় না। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, তোমরা এটার অপরাধী, সুতরাং তোমরা এটার রেসপন্সিবিলিটি নাও। এমডিজিতে আমরা সাকসেসের পরে আমরা বক্তব্য রাখছি। পিস কিপিং এ আমরা নাম্বার 1, সেখানে আমরা বক্তব্য রাখছি। আমরা সাউথের প্রেসিডেন্ট, আমরা সেখান থেকে বক্তব্য রাখছি। আমরা উইমেন এম্পাওয়ারমেন্টের একটা স্টার, আমরা সেখান থেকে। আমরা প্রত্যেক ক্ষেত্রে একটা লিডারশিপ রোল থেকে কথা বলছি, তাতে আমাদের অনেক রকমের আমাদের ইমেজ যেমন বিল্ডিং হবে, দেশের অবস্থানের উন্নতি হবে। পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি দেখতে চোখ রাখুন আজ রাত 1টার প্রবাসী সময়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর AK আব্দুল মোমেন জানিয়েছেন, নিউ ইয়র্কে চীনা প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঞ্চালনায় কাউন্টারিং আইএস অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম বিষয়ে সেমিনারে অংশ নেবেন। জাতিসংঘ বাংলাদেশ মিশন আয়োজিত জাতিসংঘের ৭০তম অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডক্টর AK আব্দুল মোমেন। তিনি জানান, নিরাপত্তা বাহিনীর সদস্য সহ সরকারি প্রায় ১০০ সদস্যের প্রতিনিধি দল ছাড়াও বেসরকারি পর্যায়ে প্রায় ৫০ জনের প্রতিনিধি নিজেদের খরচে অন্তর্ভুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর এবারের সফরে। এছাড়াও প্রধানমন্ত্রীর ৩ উপদেষ্টা সহ অর্থমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী ও প্রবাসী মন্ত্রী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। আন্তর্জাতিক সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিদ্রোহী দমনে সিরিয়া সরকার চাইলে সেনা সহায়তা দেবে রাশিয়া। আসাদ বাহিনীর আলাদা বিমান হামলায় নিহত অন্তত 96। পাকিস্তানে বিমান বাহিনীর ক্যাম্পে হামলা নিয়ন্ত্রণ করা হয় আফগানিস্তান থেকে, দাবি সামরিক বাহিনী। নিহতদের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিলেন নওয়াজ শরীফ। অভিবাসী সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে ইউর প্রতি জাতিসংঘের আহ্বান। ক্রোয়েশিয়া সীমান্ত বন্ধের পর বিকল্প পথের খোঁজে ইউরোপে আশ্রয় প্রত্যাশীরা। এবং গাজায় আবারও ইসরায়েলি বাহিনীর বিমান হামলা। জেরুজালেম ও পশ্চিম তীরে পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।